প্রিয় দর্শক, নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, হাত যখন দিয়েছি ছাড়ব না, যেই হোক পরোয়া করি না। অন্যদিকে কোটা আন্দোলনের বিষয়ে তিনি বলেছেন যে আদালতের চূড়ান্ত রায়ের আগে তার কিছুই করার নেই। আমরা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক এবং রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ফারুক ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে যে সংবাদ সম্মেলনটি গণভবনে হয়েছিল সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমরা আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী আজকে বেশ কড়া একটা বার্তা দিয়েছেন। যে প্রধানমন্ত্রী আসলে কি বার্তাটা দিতে চেয়েছেন সেটা একটু আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ আপনাকে। আজকের যে সংবাদ সম্মেলনটি অত্যন্ত প্রাণবন্ত একটি সংবাদ সম্মেলন ছিলেন। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী সব প্রশ্নের উত্তর অত্যন্ত সাবলীলভাবে উনি উত্তর দিয়েছেন। কোনো উত্তরেরই কোনো ব্যত্যয় হয়নি, কোনো প্রশ্নের উত্তরের কোনো ব্যত্যয় হয়নি। দুর্নীতির বিষয়টা আসছে, অন্যান্য বিষয় আসছে, তা দুর্নীতির বিষয়টি উনি আজকে কড়া বার্তাই দিয়েছেন। যিনি কয়েকটি বিষয়ে উত্থাপিত হয়েছিল, তার মধ্যে তিনি এটাও বলেছেন যে আমার বাসার কাজের লোক পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক জানতে পারে, তাকে আমি বাদ দিয়ে দিয়েছি। উনি এটাও বলেছেন এবং সাথে সাথে বলেছেন যে যেই হোক, আমার নিজের লোক হোক বা কাছের লোক হোক বা দূরের লোক, আপন পর কাউকেই উনি ছাড় দিবেন না। এবার যখন ধরেছেন এবং সব কিছুই উনি দেখে নেবেন, এটা উনি আজকে বলেছেন। এতে আমরা আশ্বস্ত হতে পারি যে এতদিন যারা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন তারা, বা এখনও যারা দুর্নীতি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন বা চেষ্টারত আছেন, তাদের সকলের জন্য একটা করা একটি বার্তা গেলে যাতে আর তারা আর না যায়, এই পথে তারা হাঁটতে সাহস না পান আর কি, এরকম একটা বার্তা আজকে দিলেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলেছেন বলে আমরা শুনিনি, বা এই যে প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলন, কোনো দেশ সফর করে এসে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাংবাদিকদের ডেকে সকল প্রশ্নের উত্তর দেন, কি পেলাম না কি পেলাম ইত্যাদি সম্পর্কে অবহিত করেন, জাতিকে অবহিত করেন, এই সংবাদ সম্মেলন আমি এখন আপনাকে কি ব্যাখ্যা দেব? সমস্ত কিছুই তো সারা দেশ সরাসরি দেখেছেন, তাই না? সবাই দেখেছেন। কিন্তু আপনি দেখবেন পাশের দেশ বলেন, এই অঞ্চলে বলেন বা বিশ্বের যে কোনো জায়গায় বলেন, যে বিদেশ সফর করে এসে সংবাদ সম্মেলন করেন এবং সব কিছু খোলামেলাভাবে উত্তর দেন, এরকম কিন্তু নজির নেই পৃথিবীতে, আমরা কোথাও নজির নেই। আমাদের প্রধানমন্ত্রী এই কাজটা প্রতিবারই করেন, যেই দেশেই যান এসে একটা সম্মেলন করেন, সংবাদ সম্মেলনে সবাইকে অবহিত করেন। আরেকটা জায়গায় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে দুর্নীতিবাজদের ধরলেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এটা তিনি বিশ্বাস করেন না। না, এটা তো সত্যি কথাই বলেছেন। এটাই হচ্ছে আসল কথা, যে অনেক সময় অনেকে হাইড করতে চান, গোপন করতে চান, যে ধরলেই এটার সাথে সরকার জড়িত আছে, সরকারের লোকজন জড়িত আছে, এরকম মনে করার কোনো কারণ নাই। এই জন্য উনি যেহেতু নিজে স্বচ্ছ, উনি স্বচ্ছতা আনয়ন করতে চান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাই বলছিলেন। আপনাদের এখনও টেলিভিশনে আপনারা মাঝে মধ্যেই দেখেন যে আমি বিদেশ থেকে ভিক্ষা করে আনি, আর চোরেরা আমার সেই জিনিস চুরি করে খেয়ে ফেলে। বঙ্গবন্ধু তো এই কথা বলেছিলেন, আপনাদেরকে মনে হয় শওকত ভাইয়ের মনে থাকার কথা এগুলি সব বলেছিলেন। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সে একই বার্তা দিলেন, বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর মতোই একটি সাহসী বার্তা দিলেন আজকে, যে যেই হোক দুর্নীতিবাদ, যেই হোক, যেই করুক, তাকে ছাড় দেওয়া হবে না। আরেকটা বলেছেন যে উনি বলছেন যে সারা বিশ্বে যখন বিভিন্ন দেশে অর্থনীতিতে উন্নয়ন হয়, তখন কিছু লোক টাকা পয়সা বানায়, এটা একটা যুগ যুগ ধরে এটা চলে আসছে এবং এটা খুব তিনি বলেছেন। হ্যাঁ, এটা দুর্নীতি কিন্তু নতুন কিছু না, দুর্নীতি কম বেশি আছে, সব আমলের সময় আছে। আপনার মনে আছে যে আমাদের এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপির আমলে এরা অনেকগুলো টেন্ডার নিয়েছিলেন ব্রিজের,
সেই ব্রিজ কিন্তু তৈরি হয় নাই, কিন্তু বিল কিন্তু উঠিয়ে নিয়ে গেছিলেন। এটা কিন্তু আমরা তখন শুনে যে পত্রপত্রিকা অনেক লেখা হয়েছে। বিভিন্ন সময় এরকম এই ধরনের কাজ হয়েছে। উন্নয়নের সাথে সাথে কিছু কিছু দুর্নীতি হয়, সেটা দুর্নীতির পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় তখনই কিন্তু এটা মানুষের চোখে লাগে বা রাষ্ট্রের অর্থনীতির উপরে প্রভাব ফেলে। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে উন্নয়নের সাথে সাথে কিছু কিছু এরকম হওয়ার সুযোগ হয়তো সৃষ্টি হয়, সেটা যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে উন্নয়নটা সঠিকভাবে এগিয়ে যাবে। জি, আমরা একটু শওকত ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে শওকত ভাই, মানে একজন দর্শক হিসেবে প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিংটা যদি আপনাকে বিশ্লেষণ করতে বলা হয়, আপনি কি বলবেন? অতীতের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের তুলনায় আজকের সংবাদ সম্মেলনটা আমার মতে অনেক নিউজ মেকিং প্রেস কনফারেন্স, এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে, তিনি তার মতো করে জবাব দিয়েছেন। এখানে তেলমারা প্রশ্নের সংখ্যাও কম ছিল, যেটা অনেক দর্শকই দেখেন যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন মানে কিছু নির্দিষ্ট সাংবাদিকের একটা প্রধানমন্ত্রীকে তুষ্টকারী প্রশ্ন করে, সেগুলোর দিক থেকে আমি মনে বলবো যে এটা অনেকটা নিউজ মেকিং ছিল। যেমন চীন সফরের ব্যাপারে সবাই আগ্রহ ছিল, প্রেস কনফারেন্সটা ছিল চীন সফর নিয়ে। অ্যান্ড চীন যে বাংলাদেশকে 4টি প্যাকেজে $2 বিলিয়ন দিবে, এটা কিন্তু জয়েন্ট স্টেটমেন্টের চাইতেও কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণাতেই কিন্তু আজকে আমরা এটা জানতে পেরেছি যে এটা 100 কোটি ইউয়ান না, $2 বিলিয়ন দিবে, এটা তিনি ঘোষণা করেছেন। তার এরপরে তিনি তিস্তা প্রকল্পের ব্যাপারে খোলাখুলি বলেছেন যে চীন রেডি আছে, তবে ভারতকে দিলে সুবিধা, সেই জন্য আমরা ভারতকে দেব, এই কথাগুলি বলছে যে তাদের এখান থেকে পানি যেহেতু আসে সেই কারণে ভারতকে ব্যবহার করাটা। এবং এই জয়েন্ট স্টেটমেন্টে আমি দেখেছি যে তিস্তা নিয়ে কোনো প্রসঙ্গই আসে না। এর আগে চীন যাবার আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা পরিষ্কারভাবে আভাস দিয়েছিলেন যে ভারতকেই এটা দেওয়া হতে পারে, এবং আমরা তিস্তা আলোচনা তুলব না যদি না চীন আলোচনায় না তোলে। অতএব চীনও বোধহয় আলোচনায় তোলেনি এবং বাংলাদেশও কোনো কথা বলেনি। এর পাশাপাশি যে বিষয়গুলি আসছে, যেমন আমি বলি যে কোটা প্রসঙ্গে যে বিষয়গুলো অনেক প্রশ্ন হয়েছে, কোটা আন্দোলন সম্পর্কে সরকারের মন্ত্রীরা ইতিপূর্বে যেই বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো প্রধানমন্ত্রীর বক্তব্যেও সেই ধরনের রেশ পাওয়া গেছে, যে আন্দোলনকে তিনি মনে করছেন যে এটা একটা ভিন্ন রকমের আন্দোলন এবং সরকারের নির্বাহী বিভাগের কিছু করার নেই। তবে আমি এই ক্ষেত্রে বলবো যে কোটা আন্দোলনকারীরা খুব একটা স্মার্ট মুভ নিয়েছে। সেখানে তারা বলছে যে সংসদে আইন পাশ করে একটা কমিশন গঠন করে কোটা সংস্কার করার আহ্বান জানিয়েছে তারা, এবং রাষ্ট্রপতিকে একটা আলটিমেটাম দিয়েছে। ইন্টারেস্টিং জিনিস হলো নির্বাহী বিভাগ, সত্যি কথা যে যেই পরিপত্র জারি করা হয়েছিল এটা হাইকোর্টে স্থগিত করে দেওয়ার পরে আপিল বিভাগ এটা স্টে করেছে। স্টে করার অর্থই হচ্ছে সেই পরিপত্রটি আবার চালু হয়ে গেছে 1 মাসের জন্য হলেও। কিন্তু সংসদে যে আলোচনা বা সংসদের সিদ্ধান্ত যেটা চাইছে, সংসদে আলোচনা করলে কিন্তু সাবজুডিস মামলার সাবজুডিস এগুলি কোনো প্রসঙ্গ না। সংসদে সার্বভৌম যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। দেশে একটা আন্দোলন চলছে আদালতের রায়কে কেন্দ্র করে, তো সেই জায়গায় সংসদ সেটা কি নৈতিকভাবে কতটুকু ঠিক হবে যে আদালতে একটা বিচারাধীন রয়েছে, হয়তো 1 মাস পরে শুনানি হবে, রায় একটা হতে পারে, সংসদ যদি এর মধ্যে একটা সিদ্ধান্ত, সংসদ সম্পূর্ণ স্বাধীন। এর আগেও বাংলাদেশে বিচারাধীন বিষয় নিয়ে সংসদে প্রাণবন্ত আলোচনা হয়েছে, ষোড়শ সংশোধনীতে হয়েছে, বহু জায়গায় হয়েছে। সংসদকে বিচার বিভাগ কোনো ধরতেই পারবে না, কারণ বলাই আছে সংসদ সার্বভৌম, সংসদ যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে। ঠিক আছে, সংসদের কার্যবিবরণী নিয়ে মানে কার্যবিবরণী নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারে না একজন এমপি, কিন্তু এখন সিদ্ধান্ত কি নিতে পারবে শওকত ভাই? না, সংসদের ক্ষেত্রে যে সংসদে যদি একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় কোনো একটি প্রস্তাবের দ্বারা যে কোটা সংস্কারের ক্ষেত্রে, সেটা আপিল বিভাগের আদেশের পরে বাস্তবায়নের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। এটা হচ্ছে যে একটা সংসদের সাপোর্টটাও এমনভাবে আসতে পারে যেটা কোর্টের সিদ্ধান্তের ক্ষেত্রে এটা সহায়ক হতে পারে আন্দোলনের যারা করছেন তার। কারণ সরকার প্রথমে স্টে চেয়েছিল, কিন্তু স্টে সরকারও চেয়েছিল। এর অর্থ হচ্ছে সরকার তো স্থগিত করতে চেয়েছিল, কিন্তু সরকার এই যে আলোচনা করেনি, আলোচনা না করায় আন্দোলনকারীদের মধ্যে একটা বিশ্বাসহীনতা জন্ম নিয়েছে যে সরকার এটা নিয়ে কোনো খেলছে কিনা। আসলে সমস্যাটা হচ্ছে সরকারের বিশ্বাসযোগ্যতার সমস্যা। তো সেই জায়গায় আমরা আশা করব যে এটা প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত দিবেন। সেকেন্ডলি, করাপশনের ব্যাপারে যেটা বলেছেন তিনি খোলাখুলি বলেছেন, এবং এই করাপশনের ব্যাপারে তিনি নিজের ব্যক্তিগত পরিচয় মানে পিয়নকে
তিনি কথা উল্লেখ 400 কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার যদিও এখানে ব্যাংক বা অন্য প্রসঙ্গ আসেনি এবং যেই করুক তাকে তিনি ধরবেন বলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে প্রথমে পুলিশের ঊর্ধ্বতন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পর্কে যেসব সাবেক যারা হয়েছিল, তারপরে আমরা দেখছি যে লেভেলটা অনেক নিচে নেমে গেছে। তো অনেকে বলছে যে পর্বতে ধরতে বলার বদলে এখন মুশিক ধরা হচ্ছে। কিন্তু আমরা বলবো যে প্রধানমন্ত্রীর এই প্রত্যয় ঘোষণার পরে যারা বড় বড় দুর্নীতিবাজ আছে তাদেরকেও এটা ধরার ক্ষেত্রে এটা কাজ করবে। থার্ডলি, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রধানমন্ত্রী অবশ্যই এই ক্ষেত্রে একটা কথা বলেছেন যে কিছু কিছু কেনাকাটা আছে যেগুলো খুব জরুরি ভিত্তিতে কিনতে হয়, সেগুলো টেন্ডার করলে সময় নষ্ট হয়ে যাবে। করোনার কথা তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ, সেগুলো ভ্যাকসিন এই সেই নানা কারণের কথা বলেছেন। আরেকটি কথা তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে দুর্নীতির উৎসমুখটা তো বন্ধ হচ্ছে না, মানে দুর্নীতি করে ধরা পড়লে তারপরে আমরা হইচই করছি। তো উৎসমুখ বন্ধ করার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন যে এটা কিভাবে বন্ধ করব। তারপরে তিনি বলেছেন যে যারা পিএসসির এই প্রশ্নপত্র কিনে পরীক্ষা দিয়ে অফিসার হয়েছে তাদের ব্যাপারে কি করার আছে। তো সেটা উনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন আপনারা তদন্ত করে দেখান যে কারা এই পরীক্ষায় এইভাবে বেনিফিশিয়ারি কারা, সেটা আপনারা বের করেন। ফোর্থলি, রপ্তানি আয়ের যে বড় হিসাবে গরমিল ধরা পড়েছে, $23 বিলিয়ন হিসাবকে মানে বাড়িয়ে দেখানো হয়েছিল, এটা নিয়েও একটা প্রশ্ন হয়েছে এবং এটা এই ব্যাপারে করণীয় কি, প্রধানমন্ত্রী এই ব্যাপারে বলেছেন যে তিনি এটা দেখবেন। সব মিলে আমি মনে করি যে এই প্রেস কনফারেন্সে এই বিষয়গুলো মোটামুটি ভালোভাবে আলোচিত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর যে কোনো অনুষ্ঠানের বক্তব্যের চাইতে প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো এগুলো সুনির্দিষ্ট হয়ে থাকে এবং এগুলো সরকারের কার্যক্রমে প্রভাব ফেলে। কোনো অনুষ্ঠানের বক্তৃতার চাইতেও এই ধরনের প্রশ্নের জবাব ফলে। তা আমরা আশা করব এই প্রেস কনফারেন্সের যেই সামারিটা প্রধানমন্ত্রী, সাংবাদিকরাও তাদের কথা বলেছেন, তো প্রধানমন্ত্রী যে জবাবগুলো দিয়েছেন এগুলোর ভিত্তিতে একটা সুনির্দিষ্ট কার্যক্রমের দিকে সরকার এগোবে। একজন দর্শক আছে, আমরা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি আব্দুল ওয়াহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন মিস্টার উমর ফারুক সাহেবের কাছে, যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি যে দুর্নীতির বিরুদ্ধে হাত দিচ্ছি এখান থেকে আর ফিরে আসবো না। খুবই একটা সুন্দর কথা। ওনার কাছে আমার প্রশ্ন যে ওনার বাসার যে কর্মচারী 400 কোটি টাকার মালিক হলেন এবং উনি নিজেই আজকে সাংবাদিক সম্মেলনে কথাটা স্বীকার করলেন, সাংবাদিকরা কিন্তু অনুসন্ধান করে এটা বাইর করতে পারে নাই, বাংলাদেশের কোনো এজেন্সিও করতে পারে নাই, দুদকও করতে পারেনি। আমার প্রশ্ন হলো যে মাননীয় প্রধানমন্ত্রী কি বিচার করলেন ওনাকে যে শুধুমাত্র ওনার বাসা থেকে বের করে দিলেন, এটাই কি বিচার হলো, না এটা দুদক এবং অন্যান্য সংস্থার মাধ্যমে যে যদি বিচার হতো তাহলে দেশবাসী আমরা সাধারণ জনগণ আশা করতে পারতাম প্রধানমন্ত্রী মুখে যেটা বলছেন আমি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স তার প্রমাণ হতো কিনা। জি ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন ফারুক ভাই। ধন্যবাদ আপনাকে। আপনারা কি এর আগে কোনো প্রধানমন্ত্রীর মুখে কি এরকম শুনেছেন যে তার নিজের বাসার কর্মচারী অন্যায় করেছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হয়নি এবং তার তো সবেমাত্র খবরটা বেরিয়েছে যে সে 400 কোটি টাকার মালিক হয়েছে। এখন সংশ্লিষ্ট যারা বিভাগ আছে, দুদক আছে, অন্যান্য বিভাগ আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা খোঁজ নিবে। তারা খোঁজ নিয়ে সে কোথায় কোথায় অন্যায় করেছে সেই অন্যায়গুলি তারা খুঁজে বের করবে এবং তার বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা নেবে। সেই ক্ষেত্রে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো রকম হস্তক্ষেপ করে তখন বলতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার অভাব আছে। সেটা তো আপনারা এখনও সেই সময়টা আসে না। সময়টা দেখেন, উনি নিজে থেকে আজকে যে কথাটা বলছে এটা কি তার জিরো টলারেন্সের কি একটা উৎকৃষ্ট উদাহরণ নয়? মানে আমরা সাংবাদিকরা কেন পারলাম না এই প্রশ্নটার উত্তর? আমরা সাংবাদিকরা অনেক কাজ, সব কিছুই যে সাংবাদিকরা করতে পারবে এমন কোনো কথা না। সাংবাদিকরা সাংবাদিকদের মতো চেষ্টা করে যায়, সব ক্ষেত্রেই চেষ্টা করে। তথ্যটাও তো লাগবে, তথ্যটাও লাগবে। কোনো ক্ষেত্রে সাংবাদিকরা পারে, কোনো ক্ষেত্রে পারে না। পুলিশ কোনো ক্ষেত্রে কোনো কাজ পারে, কোনো কাজ পারে না। আমরা সাংবাদিকরা সহায়তা করি বা পুলিশ বা বিচার বিভাগকে সহায়তা করে। সব কাজ তো সবাই একসাথে পারে না। কোনো কাজ কেউ পারে, কোনো কাজ পারে। এইটা কোনো ব্যতিক্রম ধর্মী কোনো বিষয় না, এটা সারা বিশ্বেই একই অবস্থা। ওয়াটারগেট কেলেঙ্কারি ধরেন সাংবাদিকরা খুঁজে বের করতে পারছিল, এটা তো অন্য কেউ পারে নাই, কত বড় ঘটনা ছিল।
তো এরকম সাংবাদিকরা চেষ্টা করে, সবসময় চেষ্টা করে, কোনোটা পারে কোনোটা কিন্তু পারে না, ধরেন সাংবাদিক হিসেবে তো আমরা এটা বলতে পারি যে দুদক, এনবিআর বা পুলিশের যেসব জায়গায় অ্যাক্সেস আছে, সাংবাদিক হিসেবে তো আমাদের সেই অ্যাক্সেসগুলি তো নাই। না, আমাদের তো কতগুলি বাধ্যবাধকতা আছে। আমাদের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আমরা এই যে শওকত ভাই আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে আমরা এটা প্রতিষ্ঠিত করছি, সেইটা অনুযায়ী আমরা যদি কাজ করি সেটাও করতে পারি। আবার কোনো কোনো জায়গায় যদি আমরা আইন আছে কতগুলি, আইনের ব্যত্যয় ঘটিয়ে আমরা সেই জায়গায় প্রবেশ করতে পারি না। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট 1918 সালের 1923 সালের সেইটা এখনও বহাল আছে। কতগুলি আইনের কারণে হয়তো সাংবাদিকরা অনেক কিছু টপকায়, দেয়াল টপকে যেতে পারে না, এটা সাংবাদিকদের একটা সীমাবদ্ধতা আছে। তাই বলে কোনো কোনো ক্ষেত্রে যে সাংবাদিকরা বড় কিছু করতে পারে না তা কিন্তু না। ইতিমধ্যে অনেকগুলি দুর্নীতির ঘটনা তো সাংবাদিকরাই উদ্ঘাটন করেছে। জি, আমরা একটু শওকত ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই যে শওকত ভাই, যে এই প্রধান যে দর্শক যে প্রশ্নটি করেছেন যে এখন কি যেই পিয়নের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে মানে আইনানুগ ব্যবস্থাটা আসলে সেই সব সংস্থাগুলি নিবে কিনা বা নিতে পারবে কিনা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে আইনি বাস্তবতা, এই আইনি বাস্তবতায় সাংবাদিকদের হাত এত লম্বা নয় যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারীর দুর্নীতি সম্পর্কে সাংবাদিকরা অনুসন্ধান করতে পারে। এটা সোজা কথা। যদি কেউ অনুসন্ধান করতে গিয়ে কোনো ধরনের নিপীড়নের শিকার হয়েছে তখন আমরা বলতে পারি, কিন্তু সাহসটা তো ইম্পর্টেন্ট, সেটা সেই বাস্তবতা নাই। এই ডিজিটাল কি সাইবার ক্রাইম অ্যাক্ট বলেন বা যাই বলেন, এটা প্রধানমন্ত্রী নিজে বলেছেন, এটা প্রধানমন্ত্রীর পক্ষে বলা সম্ভব, আর কারো পক্ষে বলা সম্ভবও নয়, অনুসন্ধান করা সম্ভব নয়। এখন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি দুদক বা আয়কর বিভাগ তাকে সেভাবে তার প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে করতে হবে যে তার মানে অর্জিত সম্পদের, তার আয় এবং অর্জিত সম্পদের মধ্যে কত ব্যবধান, এটা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন 400 কোটি টাকা। হেলিকপ্টার ছাড়া চলে না, হেলিকপ্টার চলে না। এই বিষয়গুলো প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে, কারণ এমনিতে আপনি জানেন যে সরকারি কর্মচারীদের ব্যাপারে না, উনি কিন্তু নাই এখন কর্মচারী বলেছেন, প্রধানমন্ত্রীর অনুমতি লাগে। আর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী সম্পর্কে তথ্য করতে গেলে প্রধানমন্ত্রীর এটা অনুমতি লাগবে, কারণ এটা না হলে কে আবার গিয়ে কোন বিপদে পড়বে সেটাও একটা সমস্যা আছে। তো আমি মনে করি যে এটা যারা যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো আসলে প্রথমে প্রাইভেটলি ইনকোয়ারি করুক না, অথবা কেউ যদি কোর্টে এরকম একটা আপিল করে যে এই ভদ্রলোক সম্পর্কে যে তার আয়ের সঙ্গে ব্যয়ের বা সম্পদের কোনো মিলছে না, তখন এটা দেখা যেতে পারে বিষয়টা। কিন্তু এর আগে ওবায়দুল কাদেরও বলেছেন যে সাংবাদিকরা তো আগে তদন্ত করে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে কত বড় প্রতিবন্ধকতা রয়েছে এই বিষয়গুলো তারা জানেন, তারপরেও তারা সাংবাদিকদের উপরে এই দোষারোপটা করেন। এটা আসলে আমি মনে করি যে সমীচীন নয়, কারণ সাংবাদিকদের হাত পা বাঁধা, এক নম্বর হচ্ছে মালিক বলুন, সরকার বলুন, কালো আইন বলুন, সব বিষয়ে কিন্তু সাংবাদিকদের সীমাবদ্ধতা অত্যন্ত বেশি। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে বাংলাদেশে এই আইনগুলি থাকলে বাংলাদেশের সাংবাদিকরা অনুসন্ধান করতে পারবে না। তো সেই জায়গায় আমি মনে করি এখন যে তথ্যগুলো বেরোচ্ছে, এই তথ্যগুলো দুদক থেকে হয়তো আসছে অথবা কোনো গোয়েন্দা সংস্থা থেকে আসছে, এবং কোনো গোয়েন্দা অনুসন্ধানের ক্ষেত্রে আমি বলবো যে সরকারের কোনো মহলের সমর্থন ছাড়া সেই অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ হওয়া সম্ভব নয়, যেটা আইজিপি বেনজির আহমেদের ব্যাপারে বেরিয়েছিল। ডেফিনেটলি আমি মনে করি যে এটার সেই প্রোটেকশনটা অন্তত সেই সংবাদ মাধ্যম কোনো না কোনো জায়গা থেকে একটা প্রোটেকশন চেয়েছিল, হয়তো পেয়েছিল বলে তারা প্রকাশ করতে পেরেছে, এবং যার জন্য ব্যারিস্টার সুমন দরখাস্ত করেছে দুদকের কাছে, কিন্তু পরবর্তীতে যারা আছে তাদের ব্যাপারে তো দরখাস্ত করেনি। অতএব এই জিনিসগুলো খুব একদম পিওর সিম্পল এটা বলা যাবে না, এর মাঝখানে এই অনেক কিছু ইয়েস ইফ বাট আছে। জি, একজন দর্শক আছে, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলেছেন, এদেশের কৃষক দুর্নীতিবাজ নয়, এদেশের শ্রমিক দুর্নীতিবাজ নয়, এদেশের মেহনতি মানুষ দুর্নীতিবাজ নয়। তাহলে তিনি ইঙ্গিত করেছেন এদেশের এই রাজনীতিবিদ এবং এবং ব্যবসায়ী এবং আমলাদের প্রতি, ঠিক আছে, এবং তাদের সংখ্যা খুব সীমিত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই সীমিত সংখ্যক দুর্নীতিবাজদেরকে ধরা যাচ্ছে না কেন? হ্যাঁ, তারা কি
তাদের সাথে কি দুর্নীতি প্রশাসনের একটা চোর পুলিশ সম্পর্ক? এটাই হচ্ছে আমার প্রশ্ন দুইজন অতিথির জি কাছে। অনুষ্ঠানে একজন দর্শক আছে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি বলুন। জি আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি আমার প্রশ্ন হলো, আজকে প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনটা আমি পুরোটাই দেখেছি। আমার কাছে যে বিষয়টা হল, আমার দুজন অতিথির কাছে আমার প্রশ্ন, যে বিষয়টা হলো যে ওনার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, উনি তাকে বের করে দিলেন, তো উনি জানা সত্ত্বেও ওনাকে অ্যারেস্ট করলেন না কেন এবং ওনাকে হাজতে করলেন না কেন, তারপরে তদন্ত কেন করলেন না? এটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। উনি খুব হাস্যোজ্জ্বল অবস্থায় কথাটা বললেন। আর আরেকটা কথা যেটা হলো যে সাংবাদিকদেরকে বললেন তথ্য খুঁজে বের করার জন্য, তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলি কি করবে? এই দুইটা প্রশ্ন আমার আপনাদের কাছে। জি জি ধন্যবাদ। ফারুক ভাই, আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে বঙ্গবন্ধু বলেছিলেন যে শ্রমিক মেহনতি মানুষ আসলে দুর্নীতি করে না, দুর্নীতিটা করাচ্ছে ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলারা। এখন তাহলে তাদেরকে ধরা যাচ্ছে না কেন? ধরা যাচ্ছে না এটা মানে ঢালাওভাবে বলাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, এটা দুর্নীতি কত পার্সেন্ট লোকে করে, আর এই 17 কোটি মানুষের মধ্যে কয় পার্সেন্ট লোক দুর্নীতিবাজ, তো সেইটাও একটা বিষয় দেখতে হবে। কিন্তু কোনো দুর্নীতিবাজের নাম সামনে আসলে সেটা কিন্তু ধরা হচ্ছে, তাদেরকে দুদক তাদের নেটওয়ার্কের মধ্যে আনতেছে, তারপরে গোয়েন্দা সংস্থাগুলি আনতেছে, এবং আমরা যারা সাংবাদিক আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে আমরা লিখছি, এবং তারা আলটিমেটলি গ্রেপ্তার হচ্ছে, তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে। এমনি ধরা হচ্ছে না তাদেরকে, এটা বলা ঠিক হবে না আমি যা মনে করতেছি। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো নানান আইনের ফাঁকফোকর আছে, তা আদালতে গেলে অনেকে অনেক দিক দিয়ে জামিন পেয়ে যায়, আবার তাদেরকে জামিন শেষে হয়তো আবারও তাদেরকে আনা হচ্ছে। কিন্তু একেবারে এইভাবে দুর্নীতিবাজ, বড় দুর্নীতিবাজ, ছোট দুর্নীতিবাজ, এটা এইভাবে বলা ঠিক হবে না। আমি মনে করি যেই যে দুর্নীতি করে তাকেই যখন যেভাবে হোক তাকে আইনের আওতায় আনা উচিত, আনা হচ্ছে, কেউ আনা হচ্ছে, কেউ হয়তো দেশের বাইরে চলে যায়, অনেকে দেশের বাইরে যদি চলে যায় তাদেরকে আনতে অনেক দেরি হয়, ইন্টারপোলের মাধ্যমে আনতে হয়, বা সেই দেশের সাথে যদি কাউকে আবার কি মানে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় কিনা, এরকম একটা অভিযোগ এটা হয়তো অভিযোগ আছে। এরকম অভিযোগ অস্বীকার করা যাবে না যে কাউকে যাওয়ার সুযোগ করে দেওয়া, এটা আমরা শুনি, কিন্তু সেটাও কত দূর সত্য সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের যে তদন্তকার, আমাদের যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটা বলে, আমাদের অনুসন্ধানী সাংবাদিকতায়, সেটা কিন্তু কোনো ক্ষেত্রে আজ পর্যন্ত এটা উঠে আসেনি যে অমুককে এয়ারপোর্ট থেকে পুলিশ বা অন্য কোনো রাজনীতিবিদ তাদেরকে সহায়তা করছে, তারা এইভাবে চলে গেছে, এটা কিন্তু আমরা শুনতে পাইনি এখনও। যেই ইদানিংকালে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, এখন কেউ বলা হচ্ছে, এখন অনুমান ভিত্তিক বলা হচ্ছে, কেউ দেশে আছে, কেউ দেশের বাইরে চলে গেছে, কেউ মালয়েশিয়া আছে, কেউ ইয়েতে সিঙ্গাপুরে আছে, কেউ বা ইউরোপ আমেরিকাতে আছে, এরকম বলা হচ্ছে। কিন্তু আসলে আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে এখনও জানি না কে কোথায় আছে, এরকম বড় দুর্নীতিবাজ যাদের নাম বলা হচ্ছে। তো আরেকটা প্রশ্ন যিনি করলেন যে সাংবাদিকদের তথ্য খুঁজতে বলা হয়েছে, যে গোয়েন্দা সংস্থাগুলো কি করবে? খোঁজার কথাই, সাংবাদিকরা তথ্য খুঁজবে, এটাই তো সাংবাদিকদের কাজ না? এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, তার বলার দরকার, তিনি বলেছেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে তথ্য খুঁজে বের করা, যেখানে আমাদের অনিয়ম, দুর্নীতি বা ভালো কাজেরও যদি তথ্য থাকে সেটাও আমরা তুলে ধরবো, এটাই তো আমাদের কাজ। মাননীয় প্রধানমন্ত্রী তো মানে অসত্য কিছু বলেননি। শওকত ভাই, আপনার কাছে যেতে চাই যে দুইটা প্রশ্ন ছিল, যে শিক্ষিত লোকেরা দুর্নীতি করছে, শ্রমিক মেহনতি মানুষেরা দুর্নীতি করছে না। আরেকটা প্রশ্ন ছিল যে 400 কোটি টাকা দুর্নীতির কথা বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু কি বের করে দিলে হবে, তাকে অ্যারেস্ট করা হয়নি কেন, এরকম একটা প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে শিক্ষিত লোক বলতে যাদেরকে বোঝানো হয়েছে, যেমন দুর্নীতিটাও একটা নেগেটিভ সায়েন্স, এটা শিখতে গেলেও শিক্ষা ছাড়া শেখা যায় না, কথার কথা আমি বলছি। তো এবং এই বাংলাদেশের অধিকাংশ সম্পদ এই পুঁজিবাদের কারণে, ক্রনিক ক্যাপিটালিজমের কারণে মুষ্টিমেয় লোকের হাতে বিপুল সম্পদ রয়ে গেছে, এবং তারাই সমাজে প্রভাব বিস্তার করে, এবং তারা টাকা দিয়ে বহু কিছু কিনে নেয়, প্রশাসন থেকে শুরু করে বহু বিভাগ। তো সেই কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে মাঝে মধ্যে হয়তো একটা দুর্নীতির বিরুদ্ধে জেহাদের আওয়াজ ওঠে, কিন্তু কিছুদিন পরই এটা স্তিমিত হয়ে যায়। যেমন অনেকেই এখন প্রশ্ন করেন যে এই পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে যেটা আওয়াজ উঠেছিল সেটার আর কত দূর তদন্ত। এখন প্রতিদিনই ছোট ছোট নতুন নতুন কেস আসছে, তো সরকার বা দুদক এটা চেষ্টা করে যাচ্ছে।
সেকেন্ডলি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারীর সম্পর্কে যে তথ্য তিনি দিয়েছেন, আমার মনে হয় এটা প্রধানমন্ত্রীর জন্য এটা এখন একটা আবশ্যিক যে তার ব্যাপারে মানে আনুষ্ঠানিক তদন্ত বা আইনগত ব্যবস্থার ব্যাপারটা এটা কিন্তু এটা শুরু করা প্রয়োজন। তা না হলে এরা মনে হবে যে তার চোখের সামনে করেছে, তিনি বুঝতে পারেননি, পরে যখন বুঝতে পেরেছেন বের করে দিয়েছেন, কিন্তু এটা সমাধান নয়। এবং এই যাহা লোকই কিন্তু এখন একটা জাতীয় মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় প্রধানমন্ত্রী এটা ব্যবস্থা নেবেন। আর শুধু কর্মচারী কেন, আপনি অনেকেই বলছেন যে প্রশাসনের সঙ্গে সম্পর্ক, প্রশাসনের ভেতরে ইভেন উপদেষ্টা বলেন বা মন্ত্রী, তাদের মধ্যে কি সবাই দুর্নীতিমুক্ত লোক? তাদের মধ্যে দুর্নীতিবাজ না, শেয়ার বাজার লুটেরা নাই? এটা তো মানে অনেকভাবেই এটা প্রমাণিত হয়েছে। কিন্তু তারা সরকারে বহাল তবিয়তে আছে, এবং যারা ব্যাংক ঋণ করে নিয়ে ব্যাংকের টাকা মেরে দিয়েছেন তারাও তো আছে। তো সেই জিনিসগুলো তো আমার মনে হয় যদি ধরতে যান তাহলে স্বচ্ছ মনে সবাইকেই ধরা উচিত। কারণ ধরা পড়লে বিচার হবে, না পড়লে হবে না। এটা কিন্তু দুর্নীতি দমনের কোনো সমীকরণ হতে পারে না, প্রণালী হতে পারে না যে আমি ধরবো, আমার সন্দেহ হচ্ছে, আমি এখন যাচাই করব। তো সেই বিষয়ে সরকার সচেতন হবে। আর অবশ্য সাংবাদিকদের উপরে অনেকেই দোষ দেন। সাংবাদিকরা, আমি আগেই বলেছি যে বাংলাদেশের এই সাইবার ক্রাইম অ্যাক্ট বা এগুলিতে এই দুর্নীতির তথ্য অনুসন্ধান করতে গেলে বিপদ, উদ্ঘাটন করলে বিপদ, প্রকাশ করলে আরও বিপদ। আর বাংলাদেশে এক সময় একটা আইন হয়েছিল হুইসেল ব্লোয়ার্স অ্যাক্ট। হুইসেল ব্লোয়ার্স অ্যাক্টটা মানে যদি কোনো সরকারের কোনো লোক তার ঊর্ধ্বতন সম্পর্কে বা সম্পর্কে এমন কোনো চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দেয়, তাকে প্রোটেকশন দেওয়া হবে। তো আমরা দেখলাম যে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান সম্পর্কে গাজীপুরের একজন এডিসি একটা ইনফরমেশন ওপেন করে দিয়েছে, সে কারণে তার চাকরি গেছে। এর আগে দুদকের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চিটাগাংয়ে একটা তথ্য ফাঁস করেছিলেন বলে উল্টা তাকেই চাকরিচ্যুত করা হয়েছে। অতএব দুর্নীতির তথ্য উন্মোচনের ক্ষেত্রে যে সহায়ক পরিবেশ বা আইনি সুরক্ষা, সেই জিনিসগুলোকে নাই। আর সাংবাদিকদের মধ্যে তো আমি বলবো যে সাংবাদিকদের মধ্যে তো একটা কতিপয় সাংবাদিক তো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যেমন সাংবাদিকদের দুর্নীতির ব্যাপারে এক প্রকাশ পেয়েছিল যে কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সঙ্গে যোগসাজশ করে ওই কর্মচারী, এবং তারা প্রকাশ্যে বলেছে, এবং পুলিশের তদন্তকারীদের পক্ষ থেকে বলেছে সাংবাদিকদের নাম নিয়ে। কিন্তু এটা নিয়ে আর কোনো তদন্ত এগোচ্ছে না। একইভাবে যা সেইসব সাংবাদিক যেসব গণমাধ্যমে চাকরিরত আছেন তারাও কিন্তু সেই ব্যবস্থা নিয়েছেন বলে এখনও কোনো প্রতীয়মান হচ্ছে না। অতএব আমরা নিজেরা শুদ্ধ হয়ে তারপরে না আমি অন্যের দুর্নীতি ধরতে যাব, সেই জায়গায় গলদ রয়েছে। তা আমি মনে করি যে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান এটা সর্বতোভাবে সব ক্ষেত্রে হওয়া উচিত। প্রধান বিচারপতি নিজে বলেছেন যে তার বেঞ্চের ক্লার্করা এই মামলা এগিয়ে নেওয়ার জন্য ঘুষ নেয়। তো এই কোর্টের মধ্যে যে এই যে দুর্নীতিটা তো ওপেন সিক্রেট, এই জিনিসগুলো কিভাবে বন্ধ করা যায়, সেই কারণে আমি বলবো যে এটা সর্বতোভাবেই করা প্রয়োজন। মানে উৎসমুখটাই আসলে বন্ধ করতে হবে, এটাই হচ্ছে বড় জিনিস। প্রধানমন্ত্রী নিজে যেগুলো জানেন তারপরেও বন্ধ করা যাচ্ছে না। এবং কিছু বেঞ্চ অফিসারের সম্পর্কে আগেও আমরা শুনেছি যে তারা কোটিপতি, এবং তাদের কারণে কিছু বিচারপতি রিটায়ার্ড, তারাও কোটিপতি। তো এগুলো চোখের সামনে হয়ে গেছে, পার হয়ে গেছে বলে আর কিছু দেখা যাচ্ছে না, ধরা হচ্ছে না। এটা ঠিক নয়। যেটা মেহনতি মানুষ এখন আর দুর্নীতি করে না, এই কথাটা আগে যথাযথ ছিল, এখন কিন্তু সেটা ঠিক না। কারণ হচ্ছে যে একজন ড্রাইভার তো মেহনতি মানুষ, তাই না? আবেদ আলী বা মালেক তারা দুর্নীতি করে নাই। তারপরে বাজারে যান, ইয়েতে যান, যে কোনো জায়গায় যান, সাধারণ নিচু স্তরে যারা আছে তারাও এখন দুর্নীতি করে। আপনার ড্রাইভারের দুর্নীতিটা তো একেবারে চিন্তার বাইরে। আবেদ আলী কী করে এত টাকার মালিক হলো, এবং আবেদ আলী কত বড় ক্ষতি করছে রাষ্ট্রের, যে প্রশ্ন ফাঁস করে কিন্তু একদম আমাদের মেধা শক্তিকে বলেন, আমাদের জাতীয় ঐতিহ্য মানে শক্তি, জাতীয় যে শক্তি, যে এই যে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে ছাত্রদের মানসিকতা নষ্ট করে দিয়েছে। কারণ পরীক্ষা দিয়ে কী হবে যদি এই যে মেধা কোঠার যে আন্দোলন করা হচ্ছে, এই কোঠার আন্দোলন করে কী হবে যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়? তো প্রশ্নপত্র পরীক্ষা দিয়েও প্রশ্নপত্র ফাঁস হলে তো যারা সত্যিকার অর্থে মেধাবী তারা তো চাকরি পাবে না। তাহলে এই যে এটা যে নিচু লেভেলের মেহনতি মানুষ যে দুর্নীতি করে না, এই কথাটা সবাই না, কেউ কেউ করে, সব জায়গায় দুর্নীতি বা সব জায়গায় আছে। আমি এর আগে আপনাদের একটা অনুষ্ঠানে বলছিলাম বাদামের কথা বলছিলাম না, যে 50 গ্রাম বাদামের ভিতরে 20 গ্রাম কম দিছে। তার মানে কি, যে সর্বস্তরে
সর্বস্তরে এখন সমাজটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এইটাকে পুরোটাকেই সংশোধন করতে হবে, শুধু উঁচু লেভেলে দুর্নীতি না, সব লেভেলে আছে। মানে শওকত ভাই, আমরা শেষ করবো যে এই যে দুর্নীতিটা আসলে সব জায়গায় একটা মানে বলো রোগী যদি বলি সব জায়গায় চলে গেছে, এইখান থেকে আসলে উত্তরণের মানে একদম শর্টকাট কি কোনো উপায় আছে আমাদের? না, এটা প্রয়োজন। আপনি দেশে যদি আইনের শাসন থাকে, সত্যিকার একটি গণতান্ত্রিক সরকার থাকে, এবং সরকারের যদি একটা সদিচ্ছা থাকে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা ঐক্যমতের ভিত্তিতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করা যায়, তাহলে আমি মনে করি এটা ফল উঠবে। কারণ আপনি যদি বাংলাদেশে 10টা মন্ত্রী, 10টা সচিব, 10টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড, 10টা ডিসি, 10টা এসপি দিয়ে যদি আপনি শুরু করেন যে তারা বলবে আমার অধীনস্থ কেউ ঘুষ খেতে পারবে না, আর পরীক্ষামূলকভাবে শুরু করে দেখেন, এটা বাস্তবে কাজ হয়ে যাবে। কারণ যে এসপি সাহেব ঘুষ না খেলে ওসিও ঘুষ খাইতে সাহস পাবে না, কথার কথা আমি বলছি। সেই জিনিসগুলোর জন্য যে প্রণোদনা প্রয়োজন, যে নৈতিক প্রণোদনা ইম্পর্টেন্ট, সেটা ডেমোক্রেসি থেকে আসে, আইনের শাসন থেকে আসে। সেই জায়গাগুলিতে আমরা অনেক দূর পিছিয়ে গেছি। আমরা তো ডেমোক্রেসি গণতন্ত্রহীনতার মধ্যেই হাবুডুবু খাচ্ছি। তো সেই জায়গায় আমি মনে করি যে এখানে যে যেমনি পারছে সেইভাবেই তার অর্থ উপার্জন করার চেষ্টা করছে, দুর্নীতি করার চেষ্টা করছে। সবাই মনে করছে যে আমার ভবিষ্যৎটা আমি ঠিক রাখতে হবে, আমার আমার ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ গড়ে যায়। এটাই সবচেয়ে বড় ক্ষতিকর কারণ হয়ে যায়। এবং সেই সম্পদটা আসলে ওনারা শেষ পর্যন্ত ভোগ করতে পারছে না। আসলে এত উদাহরণ হচ্ছে, এত দৃষ্টান্ত, তারপরে মানুষের দুর্নীতিবাজদের হুঁশ হচ্ছে না যে এটা ভোগ করা যায় না। এটা কথা। জি ফারুক ভাই কিছু বলবেন? শেষ করবো আমরা 1 মিনিটে। না, এই যে এই দুর্নীতির প্রতিরোধের জন্য এটা তো বড় ধরনের রোগ, দুর্নীতি সমাজের সামাজিক রোগ। এটা নতুন তো না, অনেক প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসছে। আমরা এই দুর্নীতি প্রতিরোধের জন্য সমাজের সর্বস্তরের মানুষ জেগে উঠতে হবে। একটা দুর্নীতি বিরোধী অভিযান বা দুর্নীতি বিরোধী আমাদের একটা আন্দোলন এরকম একটা থাকতে হবে প্রত্যেকটা মানুষের মনে, যে আমি পাশের লোকটাকে দেখলাম দুর্নীতি করতেছে, আমি তাকে বাধা দিব। সমাজের প্রতিটা স্তরে যদি এরকমভাবে বাধা দেওয়া যায়, ধরেন মসজিদ, মাদ্রাসা বা মন্দির, যে কোনো উপাসনালয় বলেন, সেই উপাসনালয়ে টাকা পয়সা দান করতে গেলে কিন্তু মানুষ জিজ্ঞেস করে না যে টাকাটা কোত্থেকে আনা হয়েছে। যদি একজন মাদ্রাসার বা মসজিদের ইমাম যদি বলে যে ভাই আপনি মসজিদে টাকাটা দিতেছেন, কোত্থেকে আনছে, এই টাকাটার উৎস কি, এটা কি সৎ পথে উপার্জিত অর্থ না অন্য কোনোভাবে উপার্জিত, তাহলে দেখবেন যে অনেকেই মসজিদে সহজেই টাকা পয়সা দিতে যাবে না, এবং মনে মনে এটাও ভাববে যে আমার আর দুর্নীতি করা ঠিক হবে না, দুর্নীতি করলে আমি পদে পদে আমি অপমানিত, অপদস্থ হব। তাই এই ভয়েও মানুষ দুর্নীতি থেকে বিরত থাকবে, দুর্নীতি কমে আসবে। জি শওকত ভাই আপনাকেও ধন্যবাদ, ফারুক ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা নিজের সঙ্গেই থাকুন।